গতকালের সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বঙ্গ বিজেপির রঙিন চরিত্র দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই নিয়ে নানা জল্পনা কল্পনা। অবশেষে বিয়ের সকালে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা। বললেন, এই জীবনে সব করেছি, শুধু একটাই কাজ বাকি ছিল। পাশাপাশি তিনি আরো জানালেন, মায়ের জন্যই অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিলেন। শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনে নিজের বাসভবনে চার হাত এক করলেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। গতকালই বিয়ের কথা স্বীকার করে নিয়েছিলেন রিঙ্কু দেবী। শুক্রবার সকালে বিয়ে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বললেন, এ জীবনে সব করেছি, শুধু একটাই কাজ বাকি ছিল। মা বরাবর বিয়ের জন্য বলতেন, মায়ের কথাতেই অবশ্য সিদ্ধান্ত নিলাম। সংসারী হলে কি কাজের ভাড়া পড়বে? জবাবে কি বললেন দিলীপ ঘোষ, একেবারেই তেমন হবে না। রাজনীতি চলবে আগের মতোই। এখন শুধু জীবনে একটাই অধ্যায় যোগ হলো, স্ত্রী বিজেপিরই নেত্রী। ফলত সমস্যা হওয়ার কোনো কারণই নেই। ছেলে বিয়ের উপলক্ষে আগেই কলকাতায় এসেছেন দিলীপের মা পুষ্পলতা দেবী। শুক্রবার সকালে মেদিনীপুর থেকেই আত্মীয়রা চলে এসেছেন। এদিন সন্ধ্যায় আইনি বিয়ে সারবেন 61 দিলীপ। তবে এই বিয়ে নিয়ে বিতর্ক হয়েছে। বরাবর সঙ্গে সঙ্গে থেকে যুক্ত কিভাবে সংসারী হচ্ছেন দিলীপ নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যাচ্ছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সঙ্গের প্রচারণা থামাবে না দিলীপ ঘোষ। পার্ক স্ট্রিট এলাকা ব্যস্ত অফিস পাড়া হিসেবে পরিচিত। পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসন ওই বিল্ডিং এর একাধিক অফিস রয়েছে। তারই একতলা মিষ্টির দোকানে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে কিছু সময়ের মধ্যেই প্রবল বেগে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু হয়। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেক্সপিয়র থানার পুলিশ। দমকলের 4টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশে অফিস কর্মীরা রাস্তায় নেমে আসে। কুইন্স ম্যানসনের বেশিরভাগ অংশই খালি ছিল। ঘিরে দেওয়া হয় ওই এলাকাও। সাধারণ বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়। ওই বাড়ির অদূরেই রয়েছে স্টিফেন কোর্ট। সেখান থেকে জল নিয়ে আসার ব্যবস্থা করেন দলকর্মীরা। দ্রুত সেই আগুন নেভানোর কাজ চালানো শুরু হয়। কিভাবে ওই আগুন লাগলো, এই নিয়ে এখনো জল্পনা কল্পনা। হয়তো এসি শর্ট সার্কিটে আগুন লেগেছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ও দলকর্মীরা সবকিছু খতিয়ে দেখছেন। 1.5 দশক আগেই পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্ট হাউসে বিধ্বংসী আগুন লেগেছিল। বাম আমলের সেই আগুনের প্রায় 40 জন প্রাণ হারিয়েছিলেন। এই পার্ক স্ট্রিটের দ্বিতীয়বার ঘটনাতে সেই ঘটনাকে যেন সামনে এনে দিল, যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার মালদায় রাত্রিবাসের পরিকল্পনা রয়েছে রাজ্যপালের। শনিবার সেখান থেকেই মুর্শিদাবাদে উপদ্রব এলাকাগুলিতে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই অপেক্ষা করতে বলেছিলেন রাজ্যপালকে। এই মুহূর্তে মুর্শিদাবাদে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু সেই অনুরোধে সাড়া দিলেন না বোস। শুক্রবার সকাল 9টা নাগাদ শিয়ালদা থেকে রাজ্যপালের ট্রেন ছেড়েছে। মালদায় পৌঁছে সেখানকার সার্কিট হাউসে উঠবেন তিনি। শনিবার সকালে মুর্শিদাবাদ যাবেন। শামশেরগঞ্জে ধুলিয়ান, সুতি কিংবা ফারাক্কার মতো এলাকাগুলি পরিদর্শন করতে পারেন রাজ্যপাল। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবেদনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে এই অঞ্চলগুলিতে অশান্তি ছড়িয়েছিল। অশান্তিতে মৃত্যু হয়েছে 3 জনের। নিহতের পরিবার সঙ্গে দেখা করার পরিকল্পনা রাজ্যপালের। মুর্শিদাবাদে অশান্তি যারা ঘরছাড়া হয়েছেন তাদের একাংশকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ আরও অনেকজন। রাজ্যপালের কাছে তারা 5 দফা দাবি পেশ করেন। সেই অনুরোধে সাড়া দিয়েই বোস মুর্শিদাবাদ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই সফরে কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি রিকোয়েস্ট করব বাইরে থেকে কেউ যেন এখন না যায়। আমি তো যেতে পারতাম, আমি গেলেও অন্যরা যেতে চাইবে। আমাদের মহিলা কমিশনার টিম যেতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম এখনই যেতে না। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ওখানে শান্তির বার্তা রয়েছে। এখন কাজ কনফিডেন্স বিল্ডিং করা, সেই কাজেই চলছে। ওই পরিস্থিতিতে স্বাভাবিক তুলনায় মুর্শিদাবাদ এখন অনেক জায়গায় দাঁড়িয়েছে, জানিয়েছেন মমতা। কিন্তু তার অনুরোধে সাড়া না রেখেই শুক্রবার রওনা হলেন রাজ্যপাল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাতের পর সুর নরম ট্রাম্পের। বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 100% বাণিজ্যিক চুক্তি সম্ভব, যদিও মার্কিন প্রেসিডেন্ট বার্তা এই বিষয়ে কোনো রকম তাড়াহুড়ো করা উচিত নয়। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের ওপর 20% বাড়তি শুল্কের বোঝা এবং তার উপর 90 দিনের স্থগিতাদেশ জারির পর প্রথম দিকে কোনো রকম ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেননি ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই কঠোর শুল্কনীতি সত্ত্বেও মেলোনিকে তিনি জানান যে বাণিজ্য চুক্তি 100% হবে, তবে তা হবে ন্যায্যভাবে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের সঙ্গে এই চুক্তির আশ্বাস দিয়ে ট্রাম্প জানান, চুক্তি হলে আমেরিকার ক্ষতি কোনো রকম আমি মেনে নেব না। 90 দিনের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা প্রত্যাহার এখনো তাড়াহুড়ো নেই।
সবাই আমেরিকার সঙ্গে চুক্তি করতে চাইছে, তবে কেউ যদি না চায় তাদের জন্য আমি চুক্তি আর করব না। ট্রাম্পের সঙ্গে মেলোনিয়ার এই সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যের দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম রপ্তানি দেশ হলো ইতালি। তাদের মোট রপ্তানি 10% যায় আমেরিকায়। মার্কিন শুল্কের বোঝার মাঝেই মেলোনির জন্য ট্রাম্প সাক্ষাৎ নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ ছিল। 2 দশক পরে তালিবানের ওপর থেকে সন্ত্রাসবাদী তকমা তুলে নিল রাশিয়া। 2003 সালে মস্কো নিষিদ্ধ করেছিলেন তালিবানকে। অবশেষে রুশ সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়ে দিল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। যদিও সংবাদ মাধ্যমের দাবি, গত বছর থেকেই রাশিয়ার এই সিদ্ধান্তের বিষয়টির উপর পরিষ্কার হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার প্রকিউটর জেনারেল ইগর গ্রান্সনভের আর্জিন শুনানি হয়েছিল। রুদ্রদ্বার কক্ষে শুনানি শেষ জানিয়ে দেওয়া হয় তালিবানের ওপর থেকে জঙ্গি তকমা তুলে নিচ্ছেন মস্কো। 2024 সালে রুশ প্রশাসনের প্রতিনিধির সঙ্গে তালিবান প্রতিনিধিদের কূটনৈতিক আলোচনা হয়েছিল। সেই সময় থেকেই ইঙ্গিত মিলেছিল এমনটাই হতে পারে বা এমনটাই করতে পারে রাশিয়া। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলো। সে দেশের দখল ফের চলে যায় তালিবানের হাতে। কালওয়ালে বলে শুরু হয়েছিল তালিবান 2.0। দেখতে দেখতে গিয়ে কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। এখনো পর্যন্ত আফগানিস্তানের তালিবান সরকার স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো দেশ বলে মনে হয়। 2015 সাল থেকে গোপনে তালিবানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন চলমি মস্কো। এমনই অতীতে তারা তালিবানকে অস্ত্র সরবরাহ করতে এমন গুঞ্জন রয়েছে। 2022 সালের মার্চে তালিবান রাশিয়ার কূটনৈতিক সম্পর্কে স্থাপিত হয়। এই অবস্থায় গত বছরের শেষে রাশিয়া নিম্নপক্ষে পাস হওয়া এক নতুন আইনকে ফিরে আসায় বুক ধোঁয়া শুরু করলেন তালিবান। কি বলছেন এই বিষয়ে? 2003 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সন্ত্রাসবাদী গোষ্ঠীর একটি তালিকা প্রকাশ হয়েছিল। এর মধ্যে অবশ্য ছিল তালিবান। নয়া আইনে বলা হয়েছে সেই সময় যাদের সন্ত্রাসবাদী হিসেবে দাগিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কিছু ক্ষেত্রে তা তুলে নেওয়া হয় অবশ্যই নির্দিষ্ট নিয়ম মেনে। আর এই তালিকায় ছিল তালিবানও। অবশেষে শেষটাই করলো রাশিয়া। রুশ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্য হলেও ওয়াকিব মোহন ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকার শত্রুদের প্রতি নরম মনোভাব দেখিয়ে পাল্টা চাপ তৈরি করতে চাইছে রাশিয়া, এমনটাই মনে করা হচ্ছে অনেক ক্ষেত্রেই। চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ। এই বিদায়ের সঙ্গে রিয়াল কোচ হিসেবে কার্লো অ্যাম্বির ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছেন জল্পনা। বর্ষিয়ান ইতালিয়ান কোচ জানিয়েছেন রিয়ালে তার ভবিষ্যৎ নিয়ে কি তা জানি না। তার বার্তা, এইবার হয়তো ক্লাব পরিবর্তন আনতে চাইবে, হয়তো সেটা এই বছরই নতুবা পরের বছর। আমরা চুক্তি শেষ হলে তবে ক্লাবের আমার শেষ দিন হবে, সেই দিন সবকিছু জানাবো। হয়তো সেটা আগামীকালও হতে পারে, 10 দিন পরেও হতে পারে, আবার 1 বছর পরেও। তবে যখনই শেষ হবে আমি রিয়ালকে ধন্যবাদ জানাবো। এই গেল আরেকজন বক্তব্য। কিন্তু শোনা যাচ্ছে তাকে কোচ করতে মরিয়া হয়ে উঠেছে বার্জিয়ান ফুটবল ফেডারেশন। জানা গিয়েছে রিয়াল বনাম আর্সেনাল ম্যাচ দেখতে যায় বার্জিল ফেডারেশনের তরফে ব্যবসায়ী দীর্ঘবা ফান্ডাইজ সান্টিয়াগো বার্নাবেউয়ে উপস্থিত ছিলেন। তিনি নাকি সিবিএফসি এবং অ্যানসেলোতির সঙ্গে চুক্তি করবে, যার মতবিরোধ করছে অনেকেই। সূত্রের খবর, ফান্ডার্সের প্রতিনিয়ত অ্যানসেলোতির সঙ্গে যোগাযোগ রাখছেন। এদিন সংবাদ মাধ্যমে সবার দাবি, রিয়াল সম্ভবত কোপা দেল রের ফাইনালের পরেই কার্লোকে বিদায় জানাতে চেয়েছেন। যদি তাই হয় তাহলে লা লিগা শেষ হওয়ার আগেই রিয়াল শেষ হবে অ্যানসেলোর অধ্যায়। এমনিতেই বার্জিল ফুটবলের কর্তা দীর্ঘদিন ধরেই অ্যানসেলোতিকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। রিয়ালের সঙ্গে আলেন্সির চুক্তি নবীকরণ হয়ে যাওয়ার গত বছর বেশ দূরে এগোয়নি, কিন্তু চ্যাম্পিয়নের রিয়ালের ব্যর্থতার পর তারা মনে করছেন অ্যানসেলোর কোচ করার স্বপ্ন হয়তো সফল হবে না। বার্জিল চাইলে দ্রুত জাতীয় দলের কোচ নিয়োগ করতে হবে। তাই ইতিমধ্যেই কোচ ডোভিরাল জুনিয়র বিদায় জানিয়েছেন। তবে রিয়ালের প্রাক্তন প্রেসিডেন্ট লাভের বক্তব্য এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, অ্যানসেলোতির পরিবর্তে কয়েকটি নাম অবশ্যই ঘোরাফেরা করছে। জাভি আলোনসো এবং জুরগেন ক্লপ এদের মধ্যে সবারই ওপরেও রয়েছে। মনে হয় রিয়াল অল্পপথে সম্ভবত দায়িত্ব রেখে দেবে। জাভি বেয়ার লেভারকুসেনে রয়েছে, ফলে ওকে পাওয়াটাই সহজ হবে। বর্ষার আগে 10 নম্বর জাতীয় সড়কের সংস্করণের কাজ শুরু। তার জেরে সিকিম ও শিলিগুড়ির লাইফ লাইন ব্যাহত হওয়া যান চলাচল। জাতীয় সড়কের লম্বা লাইন পড়েছে। গাড়ি ছাড়ছে 1 ঘন্টা পর পর। বড় গাড়ি, পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। শুক্রবার ও শনিবার শিলিগুড়ি, কালিম্পং এবং সিকিমের সড়ক যোগাযোগ মূল ভরসা ঘুরপথ। গত বছর বর্ষার সময় বৃষ্টির জেরে ধসে যাওয়া বাংলা সিকিম লাইফ লাইন। 10 নম্বর জাতীয় সড়কে বারবার ধস নামে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় যান চলাচল। গত বছরের দুর্ভোগের কথা মাথায় রেখে আগে থেকেই জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু হয় এবং বড় গাড়ি, পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। তবে পর্যটক
নিত্যযাত্রী বোঝাই ছোট গাড়ি এবং বাস চলাচল দেওয়া হচ্ছে, তবে 1 ঘন্টা পরপর চলছে। ভিড় এড়াতে ঘুরপথ ব্যবহার করছে সবাই। শিলিগুড়ি পথ থেকেই সেবক হয়ে গুরবাথানের পথ ধরে লাভা আলগড়া 31 মাইল ওয়েল কালিম্পং যাতায়াত করা যাবে। 21 মাইল 17 মাইল এবং রপং হয়ে সিকিম যাওয়ার পথ খোলা রয়েছে। পথে তা অনেকটাই ঘুরপথ বলে অনেকেই বলছে চালকেরা। শুক্রবার সকালে যুদ্ধ বিমান দ্বারা 38 জন নিহত হয়েছে। ইয়েমেনের তেলের বন্দর রাস ইশায় হামলা চালান আমেরিকার আহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে ওই এলাকার নিয়ন্ত্রক। হৌথি বিদ্রোহী হামলা জবাব দেওয়ায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। পশ্চিম এশিয়ার মোতায়েনে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, হৌথি বিদ্রোহী জ্বালানির উৎসে আঘাত হানার উদ্দেশ্যে এই অভিযান। প্রসঙ্গত, গাজা ভূখণ্ডের ইসরায়েলে হামলা শুরুর পরেই ইরানের মদপুষ্ট সদস্য গোষ্ঠী 2023 সালের নভেম্বর থেকে ইয়েমেনের উপকূল থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছেন। লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির ওপরও আমেরিকা ও ইউরোপের পাশাপাশি আক্রান্ত হয়েছেন কয়েকটি ভারতীয় বাণিজ্য জাহাজও। পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ড নিশানা করেও ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে তারা। কয়েক মাস আগেই পশ্চিম এশিয়ার মোতায়েনে আমেরিকার সেনাপতির বিরুদ্ধে সামরিক অভিযানে শুরু হয়েছে। সৌদি আরবের মদপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠী সরকার শিয়া বিদ্রোহী গোষ্ঠীর নথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, কিন্তু রাজধানী সানার উত্তরে বিভিন্ন অংশ এখনও হৌথি পথের নিয়ন্ত্রণে। ইরানের পাশাপাশি লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ থেকেও তারা অস্ত্র সাহায্য পায় বলে অভিযোগ। গত বছরের ডিসেম্বরে হৌথি বাহিনী ইসরায়েলের হাইপারসোনিক ক্ষেত্র স্থাপন পাল্টায় 2 নম্বর দিয়ে হামলা চালিয়েছেন। তারপর থেকে ইসরায়েলে ধারাবাহিক হামলা চলে যাচ্ছে। মুর্শিদাবাদে সানাউল শেখ ও তার ভাই উকিল শেখের বাড়ির উল্টো দিকেই বাড়ি মানিক দাসের। দাঙ্গাবাজের হাত থেকে বাঁচালো প্রতিবেশী মুসলিম বন্ধু। মানিক জানাচ্ছেন, আমার বাড়িতে হামলা করতে আসে বেশ কিছু বহিরাগত মুসলিম সম্প্রদায়ের মানুষ। পরিবার নিয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সেই খবর পাওয়া মাত্রই মানিকের বাড়ি আক্রমণ থেকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিতে দ্বিধাবোধ করেননি সানাউল ও তার ভাই উকিল শেখ। দাঙ্গাবাজদের সরিয়ে দিতে তারা সক্ষম হলো। কিছুক্ষণ পর আবার অস্ত্র নিয়ে চড়াও হয় তারা। সানাউল শেখ জানান, সেই সমস্ত বহিরাগতদের প্রথমে বহুত কষ্ট করে সরানো হয়, তারপর কিছুক্ষণ পরে আবার অস্ত্র নিয়ে হাজির হয় তারা। ওদের বলি, শান্তিতে থাকতে দে, আমাদের হিন্দু মুসলমানদের কোনো মতো যুদ্ধ হবে না। ওদের বাড়ি তরকারি আমরা খাই, আমাদের বাড়ি খাবার ওরা খায়, আমরা কোনোভাবেই ওদের উপরে হামলা করতে দেব না। বারবার তাড়াচ্ছি, তাও চলে আসছিল। সকালে মিলে রুখে দাঁড়ালেন, তারপর তারা পালিয়ে যায়। বছর 65 ইন্দ্রজিৎ সাহা জানান, পূর্ব রতনপুরে প্রায় 85% মুসলিম পরিবার বাস করেন, হিন্দু 15%। আমরা খুব শান্তিতেই আছি, একসঙ্গে উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করি, সুখে শান্তিতেই আছি। এখানে কোনো ঝামেলা নেই। পুজোর সময় আমরা ওদের নিমন্ত্রণ করি, ঈদে আমরা ওদের নিমন্ত্রণ করি। আমরা বিভেদ বুঝি না, সেই রীতি বজায় রেখেই অস্তিত্ব রক্ষার লড়াই আমরা একে অন্যের পাশে আছি। আমেরিকায় ফের বন্দুকবাজের হানা, এবার ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটিতে ঢুকে এলোপাথারি গুলি চালায় 20 বছরের এক পড়ুয়া। ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 5 জন। ঘটনার আকস্মিকতায় রীতিমতো চমকে যায় ফ্লোরিডা প্রশাসন। দ্রুত বিশ্ববিদ্যালয় চত্বর এবং সংলগ্ন এলাকার লকডাউন জারি করা হয়। জরুরি সতর্কতা জারি করা হয় ফ্লোরিডা পুলিশ দ্বারা। হামলাকারী ওই ছাত্রকে গুলি করেছে পুলিশ। আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের কাছে বছর 20 এক পড়ুয়া এলোপাথারি গুলি চালান। ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। ছাত্রছাত্রীরা দৌড়ে পালাতে থাকেন, এদিক ওদিকে লুকিয়ে পড়ার আশ্রয় নেয়। এলোপাথারি গুলিতে 2 জন নিহত হয় এবং 5 জন আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফ্লোরিডা পুলিশ পৌঁছায়। গুলি করা হয় হামলাকারী পড়ুয়াকে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, বছর 20 ওই হামলাকারীর নাম ফেনিক্স ইকনার। তিনি নিজেই ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ছাত্র এবং লিওন কাউন্টির শেরিফের দপ্তরের একজন ডেপুটি শেরিফের ছেলে। ইকনার তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ব্যবহার করেই এই হামলা চালান। যে অস্ত্রটি ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে, আর এটি শটগান পাওয়া গেছে হামলাকারীর পড়ুয়ার কাছে। ঠিক কি কারণে হঠাৎ 20 বছরের পড়ুয়া বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালান সেটা এখনো স্পষ্ট নয়। এর নেপথ্যে কোনো ধরনের প্রচারণা চলছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা আরো একবার আমেরিকা অস্ত্র আইন নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ঘটনায় উদ্বেগ প্রকাশ করলে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই বিষয়ে এখনো অস্ত্র আইন বদলানোর কথা ভাবছেন না তারা। आप देख रहे हैं न्यूज UNI।
दोस्त पुलिस और उसके सिपाहियों की ऐसी सच्चाई जिससे आप कभी रूबरू नहीं हुए होंगे। जो लड़े दूजे की खातिर वो जगत में वीर है। आओ सुने हम किस्सा उसका जो आज का करमवीर है। आतंकी और लुटेरों से ये चमन नहीं लुट पाएगा, खाकी वर्दी वालों का बलिदान व्यर्थ न जाए। वो सभी को राह दिखाता है, वो सभी के काम आता है, क्योंकि वो है दोस्त पुलिस। देखिए हर शनिवार सिर्फ चैनल